এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.25%। এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক, তিস্তার পানি বণ্টন ও সীমান্ত হত্যা ইস্যুতে আলোচনা। বঙ্গভবনে যাওয়ার দৌড়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের অগ্রগতি জানতে ইসিতে জামায়াতের প্রতিনিধি দল। এবং জুলাইয়ের হামলার সংবাদ প্রচার বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে নতুন কল রেকর্ড উপস্থাপন। আসসালামু আলাইকুম, মুহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জারিন। এবারে বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ৬২.25%। জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালের এসএসসিতে গড় পাশের হার ছিল ৬৮.৪৫%। মোট জিপিএ ৫ পেয়েছিল ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবছর পাশের হারের পাশাপাশি জিপিএ ৫ কমেছে। সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আনোয়ার ইহসানুল হক মিলন। এই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুরো পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুরো পরীক্ষা করা হবে এবং কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতেছেন সারা দেশের শিক্ষার্থীরা। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একই পরিস্থিতি। ফল প্রকাশের পর অনলাইনে ফল দেখার পাশাপাশি শিক্ষার্থী এবং অভিভাবকদের অনেকে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ভিড় করেন। ভালো ফল করা শিক্ষার্থী প্রতিষ্ঠান ক্যাম্পাসেই উচ্ছ্বাসে মেতে ওঠে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, শিক্ষার্থী অভিভাবকদের বক্তব্য কেমন দেখতে পাচ্ছেন, কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন তাদের মধ্যে? আসলে জানেন, এই মুহূর্তে আমি ভিকারুননিসা স্কুলে আছি। আমি সকাল থেকে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি এই বছর পাশের হার যেমন কমেছে, জিপিও কমেছে এবং অনেকগুলো দাখিল মাদ্রাসায় কেউই পাশ করেনি এবং হচ্ছে সর্বাধিক ফেল করার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোর সংখ্যা বেড়েছে। তো আমি যদি এই মুহূর্তে যারা জিপিও ৫ পেয়েছে বা পাশ করেছে তাদের সাথে আমি যদি কথা বলি, তাদের অনুভূতি জানার চেষ্টা করি। তোমরা রেজাল্ট কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, গোল্ডেন জিপিএ ৫ এসেছে, বাট আমাদের অনেকেরই স্টুডেন্টদের পাশের হার কমেছে। বাট এটা অফিসিয়ালি আরও কিছুক্ষণের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে যে কত পার্সেন্ট পাস বা কত পার্সেন্ট ফেল হয়েছে। ধন্যবাদ তোমাকে। আমরা যদি আবার হচ্ছে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটিও আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। আমাদের পরীক্ষার পর রেজাল্ট কি? জিপিএ ৫। আর যারা হচ্ছে জিপিএ ৫ পায়নি বা হচ্ছে পাস করতে পারেনি তাদের জন্য তোমাদের অনুভূতিটা একটু বলো। ওরা তো চেষ্টা করেছে ওদের মতো করে, কিন্তু হয়তো কোনোভাবে বাদ গিয়েছে। তারা ভালো করবে আশা করি অন্য পরবর্তী পরীক্ষাগুলোতে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে যুক্ত। তোমার রেজাল্ট কেমন হয়েছে? জি জিপিএ ৫। জিপিএ ৫ হচ্ছে আর যারা হচ্ছে পাস করতে পারেনি তাদের জন্য তোমাদের পাস করতে পারে না, এখন তো এই পরীক্ষাই শেষ পরীক্ষা না, জীবনে আরো অনেক পরীক্ষা আছে, ওগুলো তো অবশ্যই ভালো করবে, চেষ্টা করবে, ভালো করবে, এটাই। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে যুক্ত হচ্ছি। তোমার রেজাল্ট আমি গোল্ডেন পেয়েছি। জি, তো হচ্ছে এখন অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ। হারমেদ পরীক্ষা একটু খারাপ হয়েছিল, তা আমি আশা করিনি যে গোল্ডেনটা আসবে। আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম দেখে। জি, অনেকেই তো হচ্ছে আশানুরূপ ফল পায়নি, সেক্ষেত্রে তোমার কি কিছু বলার আছে? আমার নিজের একটা ক্লোজ ফ্রেন্ড এরকম, ও অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু ও এরকম দেখা গেছে বিদেশে চলে গেছে প্লাস মিস গেছে। তো ওদের জন্য আর কি আমার অনেক খারাপ লাগতেছে। আর হলো যে ইনশাআল্লাহ পরের পরীক্ষাতে ভালো করবে। আসলে জানেন, আমরা হচ্ছে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে কারিকুলামের যে পরিবর্তন এবং হচ্ছে প্রশ্ন না বোঝা, প্রশ্নে অনেক ক্ষেত্রে ভুল থাকা, সেই জায়গাগুলো থেকে হচ্ছে অনেকেই পরীক্ষায় খারাপ করেছে এবং হচ্ছে এবারে গণিত এবং ইংরেজি এই দুটি বিষয় হচ্ছে বেশি অকৃতকার্য হয়েছে। তো সামনের দিনগুলোতে তারা আরও পড়াশোনায় ভালো করবে এমনটাই প্রত্যাশা অভিভাবকদের।
জেরিন। উষা, আপনাকে ধন্যবাদ। ফল প্রকাশের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার 7.35%। জিপিএ 5 পেয়েছে 2778 জন। গেল বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ 5 এর সংখ্যা। প্রতি বছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে এগিয়ে ছাত্রীরা। সকালে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেন সচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম। 80,458 জন জিপিএ 5 পেয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে এবছর পাশের হার 57.39%। জিপিএ 5 পেয়েছে 5,700 জন। সকালে ফলাফল ঘোষণা করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আজম রেজাউল করিম খান। 1,05,028 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, এর মধ্যে পাস করেছে মোট 60,274 জন। পাশের হার 57.39%। দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার 58.05%। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। এদের মধ্যে ছাত্রী 7,152 জন ও ছাত্র 6,487 জন। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 63.67%। এবার মোট 1,12,086 জন শিক্ষার্থী পাশ করেছেন। অন্যদিকে সর্বোচ্চ ফল জিপিএ পেয়েছে 16,113 জন। এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া 56 জন শিক্ষার্থীর মধ্যে 55 জনই জিপিএ 5 অর্জন করেছেন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। বেরিন উষা যেমনটি বলছিল, আসলে এরকমই আমরা দেখছি যারা পাশ করেছে তাদের মধ্যে আসলে আনন্দ উত্তেজনা বিরাজ করছে। তারা মিষ্টি খাচ্ছে, মিষ্টি বিতরণ করছে। তবে একটু জানিয়ে রাখি, এবার এইচএসসি 2026-এর রেজাল্টে পুরো 9টি বিভাগের মধ্যে রাজশাহী কিন্তু সবচেয়ে বেশি উত্তীর্ণ হয়েছে। পাশের হার যদি একটু জানাই 63.67, যেখানে পুরো দেশে 62.25 ছিল। এবং যেমন আসলে খুশির খবর আছে, 35টি প্রতিষ্ঠান কিন্তু রাজশাহী বিভাগের শতভাগ পাশ করেছে। এবং ফেলের তালিকায় যদি আমি জানাই তাহলে 5টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, এমনটা আমরা আসলে ওয়েবসাইট বা বিভিন্ন তথ্যে আমরা জেনেছি। তবে বেশি আসলে ভালো রেজাল্ট করেছে বগুড়ার বিভিন্ন স্কুলগুলো, তার মধ্যে বগুড়ার সদরের স্কুলগুলো বিশেষ করে। আমরা জানি আমি যে প্রতিষ্ঠানে রয়েছি এখানে 224 জন অংশগ্রহণ করেছিল, এর মধ্যে একজন অনুপস্থিত এবং একজন ফেল করেছে। 99.9% এখানে পাশ করেছে পাশের হার। পাশাপাশি বগুড়া বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ শতভাগ এবং ব্যাটালিয়ন পুলিশ ব্যাটালিয়নের শতভাগ আমরা যেমন জেনেছি। আসলে আমরা দেখছি এই রেজাল্ট নিয়ে এবার বিদ্যালয়গুলোতে কিন্তু একদম আমরা ভিড় লক্ষ্য করিনি, কারণ বিভিন্নভাবে ছাত্রছাত্রী অভিভাবক যারা আছে তারা বিভিন্ন দোকানে, বাসায়, ওয়েবসাইটে তারা ফল সংগ্রহ করছে এবং আসলে মিশ্র প্রতিক্রিয়া তো আছেই। তবে যারা পাশ করেছে তারা যেমন স্বপ্ন দেখছে, পাশাপাশি তাদের বন্ধুদের জন্য যারা অকৃতজ্ঞ ভালো রেজাল্ট করেনি তারা সমবেদনা জানিয়েছে। আমি রয়েছি এই প্রতিষ্ঠানে বগুড়া জেলা স্কুলে। আসলে আপনার কি রেজাল্ট হয়েছে? আপনার রেজাল্টে কতটা খুশি? আলহামদুলিল্লাহ, আমি জিপিএ 5 পেয়েছি এবং আমার ফলাফলে আমি সন্তুষ্ট। এবং আমাদের বগুড়া জেলা স্কুল অত্যন্ত স্বনামধন্য স্কুল বগুড়ার ভিতরে। প্রত্যেকবারই আমাদের স্কুল একটা ভালো ফলাফল এনে দেয়। আমাদের স্কুলের যেসব মেধাবী ছাত্ররা আছে তারা প্রত্যেকবারই বগুড়া জেলা স্কুলকে সম্মানিত করে। এবার আমরা সেই চেষ্টাই করেছি এবং আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করে আমরা সেটাতে সফল হয়েছি প্রত্যেকবারের তুলনায়। এবার হয়তো ধন্যবাদ জানাই মোহনা টিভিকে। আমরা বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি 2026। এখানে প্রায় শতভাগই পাশের হার রয়েছে এবং 175 ফেল করেছে তাদের জন্য তোমার সমবেদনা কি? তাদের জন্য এই সমবেদনা অবশ্যই থাকবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে একজন ফেল করেছে। যদি সে পাশ করতো আমরা অনেক খুশি হতাম। যেমনটি দুইজন যারা ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু যেমন নিজেদেরকে উৎসাহিত মনে করছে, পাশাপাশি যারা খারাপ করেছে তাদের জন্য সমবেদনা জানিয়েছে। যেহেতু পরীক্ষা একটা না, জীবনে অনেক পরীক্ষা, তারা এইভাবেই বলছিল। তো এই ছিল জেরিন আমার কাছে বগুড়া থেকে এইচএসসি 2026-এর ফলাফলের। রাসেল, আপনাকে ধন্যবাদ।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা, তবে কমেছে পাশের হার। সর্বোচ্চ পাশের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৭১.৬৩%, আর সর্বনিম্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯%। বিজ্ঞান বিভাগের ফল ভালো হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাশের হার কম। এবার দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯,০৪,০৮৬ জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল ৭৪,৬০১ জন। পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা। এবার কেন্দ্র ছিল ৩,৮৮০টি, আর অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০,৪০২টি। তবে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬৮টিতে। বিপরীতে কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে হয়েছে ৩১২টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। বিদেশে কেন্দ্রগুলোর মধ্যে একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গ্রুপ ভিত্তিক ফলাফলেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাশের হার ৭৭.৭৯%, আর ছাত্রীদের ৮০.৯০%। মানবিক বিভাগে ছাত্রদের পাশের হার ৪১.১৪%-এর বিপরীতে ছাত্রীদের ৫৪.৩৮%। আর ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯.৯৮%, আর ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রদের পাশের হার ৫৯.৯৮%, যেখানে ছাত্রীদের পাশের হার ৬৯.৯২%। অর্থাৎ ৩ বিভাগেই ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৫৫.৪৯%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছেন ৬,৭১৬ জন শিক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮.২০%। জিপিএ 5 পেয়েছেন ৩,৯৫১ জন। বিদেশের ৯টি কেন্দ্রে এবার ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৫৪ জন, আর অকৃতকার্য হয়েছেন ৪৮ জন। বিদেশে একটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও অন্য একটি কেন্দ্রে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। ফলাফলের আরেকটি উল্লেখযোগ্য দিক, এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ছাত্রদের তুলনায় ১,০৭,৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। শুধু পাশের হারেই নয়, জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রদের তুলনায় ১১,৪০১ জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছেন। সব মিলিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৬২.২৫%। এবার জিপিএ 5 পেয়েছেন ১,১৬,৭৭৬ জন শিক্ষার্থী। সার্বিক ফলাফলের তুলনায় বিদেশি কেন্দ্রগুলোতে পাশের হার অবশ্য বেশ ভালো, তবে দেশের ভিতরে বোর্ড ও বিভাগ ভেদে ফলাফলে রয়েছে বড় ব্যবধান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্যিক ও আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডের মতো অমীমাংসিত বিষয়ের আলোচনা হয়েছে। চলতি বছরের ৫ জুন দীনেশ ত্রিবেদী ঢাকায় আসেন। বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তার দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ২ সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দল থেকে একাধিক নাম থাকলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিচ্ছেন প্রধানমন্ত্রী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন বিষয়ে অবগত বিএনপির ২ সিনিয়র নেতা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। সোমবার সকালে হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল আসেন এসিতে। নির্বাচনী কর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির 11 সদস্যের প্রতিনিধি। আমরা যাকে প্রার্থী দিয়েছি একজন বর্ষিয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রণাঙ্গনের, উনি সাবসেক্টর কমান্ডার ছিলেন। তিনি সে সময় স্বাধীনতার যে রিভলভ প্রেসিডেন্ট জিয়াও বলেছেন, উনিও বলেছিলেন, সবাই মিলে বিদ্রোহ করেছিলেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, যেটার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটেছে। তো এই ইতিহাসটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এরকম একটা মানুষ আবার চাকরি 9 বছর বাকি থাকতে তিনি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতিতে আসলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা নতুন একটি কল রেকর্ডে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয় প্রসিকিউশন। ওবায়দুল কাদের এবং অন্য 6 জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কের 4র্থ দিনে এই রেকর্ডিং উপস্থাপন করা হয়। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, ট্রাইব্যুনালে আজকের মামলাগুলোর সবশেষ চিত্র জানাবেন। জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ মামলাটির চিঠি রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যে মামলাটি রয়েছে সেই মামলারই বিচারিক কার্যক্রমের তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের যে প্রমাণ, সেই প্রমাণের একটি অংশ হিসেবে কিন্তু উপস্থাপন করা হয়। বিষয়টি হচ্ছে যে এখানে কিন্তু দুটি বিষয় খুবই স্পষ্ট। একটি হচ্ছে যে তৎকালীন সময়ে যে গণমাধ্যমকে কী পরিমাণ চাপে ছিল এবং গণমাধ্যমকে কী পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়েছে, এই বিষয়টি কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে গণমাধ্যমকে যে কী পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়েছে এই বিষয়টি কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে কিন্তু উঠে এসেছে। এবং যেভাবে বলা হয়ে থাকে যে গণমাধ্যম আওয়ামী লীগের দালাল, বা সে সময় যেটি বলা হয়েছিল আন্দোলনকারীরা যেভাবে বলেছিল যে গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে সরকারের হয়ে কাজ করে, সেই অভিযোগটি যে আসলে পুরোপুরি সত্য ছিল না, গণমাধ্যম যে অনেকটাই চাপের মধ্যে ছিল, সেই বিষয়টি কিন্তু এখানে সুস্পষ্টভাবে কিন্তু উঠে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে যে তৎকালীন সময়ে শেখ হাসিনার যে আদেশ, সে আদেশের তত্ত্বাবধায়ক যে ছিলেন ওবায়দুল কাদের, অর্থাৎ তিনি যে মূল তত্ত্বাবধায়ক ছিলেন, সেটিরও কিন্তু একটি প্রমাণ এই অডিও ক্লিপের মাধ্যমেই কিন্তু উঠে এসেছে, যেখানে কিন্তু তিনি প্রতিমন্ত্রীকে তিনি এক প্রকারের নির্দেশ দিচ্ছেন। তিনি কিন্তু সে সময় তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউই ছিলেন না, তিনি ছিলেন কিন্তু মূলত একজন সেতুমন্ত্রী। সেই সেতুমন্ত্রী হয়ে তিনি তথ্য প্রতিমন্ত্রীকে কিন্তু নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ তিনি তৎকালীন সময়ে শেখ হাসিনার একজন আদেশের একজন প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন। সে বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে এখানে উঠে এসেছে। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ট্রাইব্যুনাল 1-এ কিন্তু আজকে গুম খুনের মামলায় যে জিয়াউল হাসানের বিরুদ্ধে যে গুম খুনের মামলা রয়েছে, সেই মামলায় কিন্তু আজকে সাক্ষ্য দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম। তার কিন্তু এখন জেরা চলছে। এছাড়াও কিন্তু 71-এর মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি রয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে, সেখানে যে রায় হয়েছে মৃত্যুদণ্ড, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু তিনি আপিল করেছেন। আপিলের শুনানি, পরবর্তী শুনানি 17 আগস্ট। তো এই ছিল আমার কাছে। আলী, আপনাকে ধন্যবাদ। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণ করবে সরকার। এ সময় শিক্ষার্থী সহ সবাইকে গাছ লাগানোর পরামর্শ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 5 বছরে দেশ জুড়ে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা 16 আসনের অন্তর্ভুক্ত পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপণের কাজ শুরু করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এর অংশ হিসেবে পল্লবীর সুলতান মোল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় ও এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান আমিনুল হক। তোমরা তোমাদের বাসার সামনে, বাসার আঙিনায় কিংবা তোমরা যেখানে বসবাস করো সেই স্থানে আমরা একটি করে গাছ লাগাতে চাই। তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে বলবা যে আজকে স্কুলে আমিনুল আঙ্কেল এসেছিলেন, তিনি বলেছেন যে আমাদের বাসায় বা বাসার সামনে যেখানে খালি জায়গা পাবা সেখানে একটি করে গাছ লাগাবে। অক্সিজেন সরবরাহ করা সহ গাছের বিভিন্ন উপকারিতা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, সেই গাছ থেকে স্বস্তি বা সুন্দর নিঃশ্বাস নিতে পারি। একটি সুন্দর পরিবেশের নিঃশ্বাস নেওয়ার মধ্য দিয়ে আমরা যাতে আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা রয়েছে, তার যে নির্দেশনা রয়েছে, আমরা সেই নির্দেশনাগুলো ইনশাআল্লাহ পূরণ করতে পারব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 17 বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের বাড়ি নওগাঁ, নাটোর এবং রাজশাহী জেলায়। মৃত্যুর খবর পৌঁছাতেই শোকে স্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত হলেই লাশ দেশে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাহসিন তাইনের ডেস্ক রিপোর্ট। রবিবার মধ্যরাতে সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে ঘটনাস্থলে অন্তত 17 জন শ্রমিক নিহত হন, যাদের সবাই বাংলাদেশি। নিহতদের মধ্যে নওগাঁ জেলার বাসিন্দা 10 জন, গন্ডা গোহালি গ্রামের 4 জন, বিশা গ্রামের 2 জন এবং পারকাসুন্দা গ্রামের 1 জনের পরিচয় পাওয়া গেছে। বাকি 7 জন নাটোরের, এর মধ্যে নলডাঙ্গার 3 জন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। 3 জন প্রবাসী অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন। আসলে আমরা এটা বিশ্বাস করতে পারতেছি না। আমার জীবনে আমার দাদা ভাই খুব কষ্ট করেছে। সৌদি আরবের সরকারের কাছে আমাদের আবেদন যে বাংলাদেশের লাশগুলো তাড়াতাড়ি ফেরত পাঠায়। সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাটোরের নলডাঙ্গার 3 জন নিহতর পরিবারকে 20,000 টাকা সহযোগিতা এবং জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার কথা বলছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার। আমরা নিহতের পরিবারের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই মর্মে যে তার মরদেহ ওই দেশ থেকে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন, এছাড়াও এই স্থানীয়ভাবে তার যদি এখন কোনো প্রয়োজন বা ভবিষ্যতে কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন তার পাশে আছে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে 17 জন প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারের স্বচ্ছতা ফেরাতে ঋণ করে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন দুর্ঘটনায় নিহতরা। এখন সেই ঋণের বোঝা আর শোক দুটোই বয়ে বেড়াতে হবে পরিবারকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল এবং সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 132 জন। চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে 127 জনের। সকালে বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহক সেবার আড়ালে অনিয়ম, দুর্নীতি আর ক্ষমতা অপব্যবহারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। নতুন বিদ্যুৎ সংযোগ এবং মিটার স্থাপনে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। সিন্ডিকেট বন্ধ করে সেবার মান বৃদ্ধি এবং আদায়কৃত
অতিরিক্ত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন গ্রাহকরা। উপজেলা আবাসিক প্রকৌশলী বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। গলন্দ থেকে আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গোয়ালন্দ কার্যালয় ঘিরে তৈরি হয়েছে প্রভাবশালী সিন্ডিকেট, যার মাধ্যমে চলে নানা অনিয়ম আর দুর্নীতি। নতুন বিদ্যুৎ সংযোগ পেতে গ্রাহককে গুনতে হচ্ছে সরকার নির্ধারিত ফির কয়েক গুণ অর্থ। মামলার ভয় দেখিয়ে রসিদ ছাড়াই গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। সে বলে যে আমার মিটার নষ্ট, মামলার ভয় দেখে আমার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায় তারা। মিটার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, আমাদের পাশে তো কেউ নেই, আমরা কিভাবে করব? 60,000 টাকা নিয়েছিল, ওই টাকার মধ্যে দেখছি। 60,000 টাকার আপনি কোনো রিসিপ্ট দিছে? না, কিছু দেয় নাই। বলছে যে কারো কাছে বলবেন না এগুলা। সংযোগ ছাড়াও অন্যান্য সার্ভিসের জন্য আলাদা টাকা দিতে হয় গ্রাহকদের। ঘুষ না দিলে বাসা বাড়িতে আবাসিক মিটারের পরিবর্তে দেয়া হয় বাণিজ্যিক মিটার, আবার ব্যবসা প্রতিষ্ঠানে চাপিয়ে দেওয়া হয় আবাসিক সংযোগ। বিদ্যুৎ অফিসের কিছু লোকজন আগে আসতো আমার দোকানে, এসে তাদের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতো, টাকা পয়সা ঠিক মতো দিত না। এটা না করার কারণে আমার এই বাড়ির মিটার বাণিজ্যিক করে হয়েছে। নতুন সংযোগ নিতে অতিরিক্ত টাকা দিলে লাগে না বাড়ির দলিল বা কাগজপত্র। সচেতন গ্রাহকরা বলছেন, বিতরণ সংস্থার কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতি থেকে মুক্তি চান তারা। তো কষ্টের টাকা, ওটা সরকারের যেটা মিনিমাম চার্জ সেটা নিয়ে আমাদের যে টাকা সেটা দিয়ে দিবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গোয়ালন্দ অফিস রীতিমতো ডাকাতি করছে বলে অভিযোগ করলেন স্থানীয় রাজনীতিবিদরা। এটা চুরি বলবো না, এদিকে ডাকাত বলবো। কোনো কাজ তারা করতে চায় না। 2600 টাকার মিটার তারা 10,000 টাকা নেয়, 15,000 টাকা নেয়, সময় মতো তারা মিটারও দেয় না। রসিদ ছাড়া টাকা নেয়ার কথা অস্বীকার করে সেবার ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা আবাসিক প্রকৌশলী। কোন গ্রাহকের কাছে টাকা নিচ্ছে তার রসিদ দেয় না, এটা তো তথ্য দিতে হবে। আমাদের সংযোগ দেওয়ার ক্ষেত্রে বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যদি এরকম কোনো তথ্য আমাদের কাছে আসে, অবশ্যই আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ রাজবাড়ী জেলা নির্বাহী প্রকৌশলী। আমি এই 7 সদস্যের কমিটি আমি দেখতে চাই না। সেবার মান বৃদ্ধি ও আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের দাবি জানান গ্রাহকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। খেলা খবর ফুটবল। রিয়াল মাদ্রিদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফেরাতে কঠোর অবস্থানে দলটির ম্যানেজার হোসে মরিনহো। গ্যালাক্টিকোদের ড্রেসিং রুমের বেশ কিছু বাজে অভ্যাস বদলে দিতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন দ্য স্পেশাল ওয়ান। সান্তিয়াগো বার্নাবুর খেলোয়াড়দের কড়া শৃঙ্খলার মধ্যে রাখতেই এই কঠোর রূপ মরিনহো। বিস্তারিত মুশিউর রহমানের রিপোর্ট। রিয়াল মাদ্রিদে মরিনহোর এই নতুন সাম্রাজ্যে ঘড়ির কাটাই শেষ কথা। সময়ের সমীকরণ এখানে ভীষণ কড়া, বিন্দুমাত্র এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নেই। মাদ্রিদে নতুন এই নীতিমালায় সবচেয়ে বড় কড়াকড়ি করা হয়েছে ভিনি এমবাপ্পেদের সময়ের ওপর। ম্যানেজারের কড়া নির্দেশ, অনুশীলন শুরু হওয়ার 1 ঘন্টা আগে মাঠে পৌঁছাতে হবে সকল খেলোয়াড়কে। নিয়ম ভাঙলে এবার আর আর্থিক জরিমানা নয়, বরং মূল দলের বাইরে গিয়ে করতে হবে জিমনেশিয়ামে একা অনুশীলন। এছাড়া সময়নিষ্ঠার পাশাপাশি খেলোয়াড়দের খাদ্যাভ্যাসেও পূর্ণ নিয়ন্ত্রণ এনেছেন পর্তুগিজ এই মাস্টারমাইন্ড। ক্লাবের তৈরি করা নির্দিষ্ট মেনু অনুযায়ী সারতে হবে সকল খাবার। এমনকি চোট পাওয়া খেলোয়াড়দের পুনর্বাসন প্রক্রিয়াতেও বাধ্যতামূলকভাবে ক্লাবের নিজস্ব মেডিকেল টিমের অধীনে সম্পন্ন করার কড়া নির্দেশও দিয়েছেন এই মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদের ঐতিহ্য ও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে যে কোনো মূল্যে শতভাগ নিবেদন চান মরিনহো। তার এই কড়া শাসন রিয়ালকে কোন উচ্চতায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। মুশিউর রহমান, মোহনা সংবাদ। দীর্ঘ 11 বছর পর নিজের পুরনো ঠিকানা পিএসজিতে ফিরেছেন ফরাসি লেফট ব্যাক লুকা দেনিয়ে। অ্যাস্টন ভিলা থেকে 8.5 মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ সক্রিয় করে এই ডিফেন্ডারকে 3 বছরের চুক্তিতে দলে ফিরিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এর আগে 2013 থেকে 2015 সাল পর্যন্ত পিএসজিতে খেলেছিলেন দেনিয়ে। পরবর্তীতে তিনি বার্সেলোনা, এভারটন এবং অ্যাস্টন ভিলার হয়ে মাঠ মাতান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 62.25%। এবার ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক, তিস্তার পানি বণ্টন এবং সীমান্ত হত্যা চুক্তিতে আলোচনা। বঙ্গভবনে যাওয়ার দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনের অগ্রগতি জানতে ইসিতে জামায়াতের প্রতিনিধি দল। এবং জুলাইয়ে হামলার সংবাদ প্রচার বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে নতুন কল রেকর্ড উপস্থাপন। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।